Hello everyone, welcome back to our channel. Welcome to Helsinki, the capital of Finland. তো এখানে আমি স্পন্দন আর আমার ওয়াইফ আলোলিকা, ও আজকে ক্যামেরার পিছনে। আমরা আজকে চলে এসেছি ফিনল্যান্ডে। এই শহরটাই আমরা ঘুরে দেখব। কালকে আগের ভিডিওটায় যেমন দেখলে তোমরা, যে আমরা তো ভাইকিং লাইন্সের ক্রুজে করে আমরা অলরেডি টুরকুতে এলাম, আর টুরকু থেকে আবার আমরা বাসে করে হেলসিনকি পৌঁছলাম। আজকে সারাদিন আছে হেলসিনকি ঘুরে দেখার জন্য। আজকে রাত্রে আবার আমরা চলে যাব ওউলুতে, ফিনল্যান্ডের, মানে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি লাপল্যান্ডের দিকে যাব। ওউলু ইটসেলফ ইন লাপল্যান্ড। তো আজকে এই শহরটাই ঘুরে দেখবো। এখানে পাশেই একটা খুব ওল্ড মার্কেট আছে, অলমোস্ট 200 বছরেরও পুরনো সেই মার্কেটটা, সেখানেও আমরা ভিজিট করব। আর এখানেরও কিছু মনুমেন্ট আছে যেগুলো ইউরোপিয়ান স্ট্রাকচারে ভেরি কমন, তো সেটা অলরেডি ভিজিট করব। এখানেও একটা ক্যাথিড্রাল মতো আছে যেটা দেখতে বেশ সুন্দর, কিন্তু এই সমস্ত দেশে শীতকালের প্রবলেমটাই হয়ে যায় যে প্রচণ্ড গ্লুমি হয়, সেই জন্যে মানে পুরো অন্ধকার হয়ে আছে। এখন সকাল 11টা বাজে, কিন্তু এখন অলমোস্ট সন্ধে হওয়ার মতোই, মানে সন্ধেও খুব তাড়াতাড়ি হয়, দিনও খুব পরে শুরু হয়। যাই হোক, চলো সরাসরি দেখা হচ্ছে মার্কেটে। ইউরোপের এই উত্তরের দেশগুলোর মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য লক্ষ্য করলাম, সেটা সুইডেন, ফিনল্যান্ড কিংবা ডেনমার্ক যে দেশই হোক না কেন, মেনলি যে বন্দর, সেই বন্দরটাকে কেন্দ্র করেই কিন্তু এখানের শহরগুলো বেশিরভাগই গড়ে উঠেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই একদম বন্দরের ধারেই শহরের মেন বাজারটাও অবস্থিত। ঠিক যেমন এই ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকির ওল্ড মার্কেট হলটা। আসলে সমুদ্রকে কেন্দ্র করেই যেহেতু সমস্ত মালপত্রের আদান প্রদান হতো, তাই সমুদ্রকে কেন্দ্র করেই মেনলি বাজারগুলো গড়ে উঠেছে। আর এই হেলসিনকির মার্কেটটা তো 200 বছরের থেকেও বেশি পুরনো। আর বাইরে তখন হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি, তাই বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা সবার আগে এই ওল্ড মার্কেট হলটাই ঘুরতে চলে গেছিলাম। তোমাদের কাছে হয়তো এই তথ্যটা অজানাও হতে পারে, ফিনল্যান্ড কিন্তু বহুদিন পরাধীন ছিল। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো বহু আগে থেকে কিন্তু এটি স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত ছিল না। এটি বহুদিন ছিল রাশিয়ার অধীনে, এবং রাশিয়ার হাত থেকে প্রথম স্বাধীনতা পায় ফিনল্যান্ড 1917 সালে। আর তাই জন্যই ফিনল্যান্ডের কালচারে রাশিয়ার প্রভাব কিন্তু অনেকটাই বেশি। শুধু যে রাশিয়ারই প্রভাব ছিল এমনটাই নয়, আসলে ফিনল্যান্ডের সাথে ব্যবসা বাণিজ্যে যে দুটো দেশের সবথেকে বেশি সম্পর্ক ছিল বহু আগে থেকে, সেই দুটো দেশ হচ্ছে এস্টোনিয়া এবং সুইডেন, এবং সেই জন্য ফিনল্যান্ডের সংস্কৃতিতে এই দুটো দেশের প্রভাবও কিন্তু অত্যন্ত বেশি। এবার চলে আসি মার্কেট হলের কথায়। তো এখানে তো তোমরা দেখতেই পেলেন নানান রকম ব্রেড, পেস্ট্রি এসবের দোকান ছিল, কিন্তু যে দোকানগুলোর সব থেকে বেশি ভিড় ছিল সেগুলো হচ্ছে এই মাছের দোকানগুলো। এখানে তো দেখতেই পাচ্ছ নানান রকম মাছ ভাজা বিক্রি হচ্ছে। আর এখানের আরও একটা জিনিসও কিন্তু খুব বিখ্যাত, এই যে চামড়াগুলো দেখতে পাচ্ছ সামনে, এগুলো কিন্তু রেনডিয়ারের চামড়া। আর এখানের রেনডিয়ারের মাংসও কিন্তু খুবই বিখ্যাত। আর এখানের যতই যে লোকাল মার্কেটগুলো, এই লোকাল মার্কেটের সব থেকে বেশি ভিড় ছিল কিন্তু এই মাছ মাংসের দোকানগুলোতে। ঠিক যেমন আমাদের রবিবারের লোকাল মার্কেটে ইন্ডিয়াতেও ভিড় হয় মাছ মাংসের দোকানে, ঠিক সেরকমই এখানে ছিল। যে যেরকম চাইছিল সেইভাবেই তারা এই মাছ মাংসগুলোকে কেটেও দিচ্ছিল। আর তার সাথে তার পাশেই একটা খুব সুন্দর এরকম মিনিয়েচার কেকেরও দোকান ছিল, যেটা দেখে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ এই কেকগুলো এত সুন্দর করে ডেকোরেট করা ছিল যে দেখে লোভ সামলাতে পারছিলাম না। আর তার সাথে এখানে নানান ধরনের লজেন্স, চকলেট, ক্যান্ডি, এই ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। আর ভীষণ সুন্দর করে কালারফুল ওয়েতে দোকানগুলো ডেকোরেট করা ছিল। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, হেলসিনকির মতো বড় শহরে না হলেও ফিনল্যান্ডের অনেক ছোট ছোট জায়গায় কিন্তু ভেজিটেরিয়ান মানুষদের ক্ষেত্রে একটু খাবারের সমস্যা হতে পারে, কারণ এদের কাছে মাছ আর মাংসটা খানিকটা স্টেপল ফুডের মতো, তাই বেশিরভাগ জিনিসেই কিন্তু মাছ আর মাংসের ব্যবহারটা অত্যন্ত বেশি। তাই জন্য ভেজিটেরিয়ান মানুষদের ক্ষেত্রে একটু ছোট ছোট শহরগুলোতে কিন্তু অনেক সময় খাবার সমস্যা হলেও হতে পারে। তার ক্ষেত্রে সবথেকে বেস্ট অপশন হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেডের উপর সার্ভাইভ করা। আর তোমরা এখন যে বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার পার্লামেন্ট বিল্ডিং। আর তার পাশেই এইখানেও অনেকগুলো সুভেনির শপ ছিল, যদিও আমাদের ফিনল্যান্ডে এখনও অনেক জায়গা যাওয়া বাকি ছিল, তাই জন্য এখান থেকে আমরা সুভেনির কিছু কিনিনি। সুভেনিরগুলো মেনলি আমরা এক্সপ্লোর করছিলাম আর দেখে নিচ্ছিলাম কী ধরনের জিনিস এখানে পাওয়া যায়। আর সেগুলো দেখতে দেখতে আমরা ধীরে ধীরে এখানকার যে মানে ক্যাথিড্রাল, মানে হেলসিনকির যে ক্যাথিড্রালটা, মেন ক্যাথিড্রাল, তার দিকেও এগিয়ে চলেছিলাম। আর সেই রাস্তাতেই পড়ছিল এরকম নানা ধরনের দোকান, যেগুলো একদম বাল্টিক সির পাশেই অবস্থিত, এবং সেই দোকানগুলোর কিন্তু যে খাবারটা কম্পালসারিলি সব জায়গায় ছিল সেটা হচ্ছে সালমন স্যুপ, যেটা এখানকার একটা ট্র্যাডিশনাল ডেলিকেসি।
আর তার সাথে কফি, হটডগ এসব তো থাকেই। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ হেলসিঙ্কি শহরের মধ্যে দিয়েও কিন্তু এইরকম একটা পুরনো ট্রাম চলে, তাই জন্য এইখানটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমি তো জানতামও না এখানেও এত পুরনো ট্রাম এখনও এক্সিস্ট করে। আর অলরেডি রাস্তার ফাঁক দিয়ে তো উঁকি মারছিলই হেলসিঙ্কি ক্যাথিড্রাল। আমরা একদম হেলসিঙ্কি ক্যাথিড্রালের কাছেই এসে পড়েছিলাম। 23শে ডিসেম্বর অলরেডি আমরা চলেই এসেছি ফিনল্যান্ডে, মানে সান্তা ক্লজের একদম দেশে। আর দুদিন বাদে 25শে ডিসেম্বর তো আমরা পৌঁছে যাবো ডিরেক্ট সান্তা ক্লজের ভিলেজে, একদম সান্তা ক্লজের সাথে দেখা করতে। তো সেটা নিয়ে তো এক্সাইটেড বটেই, তবে আজকে এখানে এসে অলরেডি ফিনল্যান্ডে ঢুকে গিয়েও বেশ এক্সাইটিং লাগছে। আর এই শহরেরও বেশ একটু পুরোনো চার্ম আছে, মানে পুরোনো মার্কেট, তারপরে ট্রাম, এগুলো সবই দেখতে পাচ্ছি চারপাশে, বেশ ভালো লাগছে। আর এখন টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা, মানে দুপুর 12টার সময় লিটারেলি -4 ডিগ্রি টেম্পারেচার। আমি জাস্ট টুপিটা খুলে এমনি কথা বলছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা এখন। হেলসিঙ্কি ক্যাথিড্রালটার এই যে অংশটায় অবস্থিত, এই জায়গাটার নাম কিন্তু সেনেট স্কোয়ার। আর এই জায়গাটার আশেপাশে তোমরা যত বিল্ডিং দেখতে পাচ্ছ এগুলো কোনো না কোনো গভর্নমেন্ট বিল্ডিং। আর এই হেলসিঙ্কি ক্যাথিড্রাল কিন্তু আগে এই নামে পরিচিত ছিল না। আগে বলতে ফিনল্যান্ডের স্বাধীনতার আগে এই ক্যাথিড্রালের নাম ছিল সেন্ট নিকোলাস চার্চ, এবং সেই নামটা ছিল রাশিয়ান এম্পেরিয়াল ফ্যামিলির একজন সেন্টের নামানুসারে। কিন্তু স্বাধীনতার পর সেই চার্চের নাম চেঞ্জ হয়ে হয় হেলসিঙ্কি ক্যাথিড্রাল। আর এই ক্যাথিড্রালের চাতালটা এতটাই উঁচুতে যে এই চাতালটা থেকে পুরো শহরটাই কিন্তু দেখতে পাওয়া যায়। আর ফিনল্যান্ডের এই হার্শ ওয়েদারের থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিল্ডিং কিন্তু তৈরি ইটালি থেকে আনা হোয়াইট কালারের মার্বেল দিয়ে। তবে তোমরা লক্ষ্য করলে একটা জিনিস খুব ভালোই বুঝতে পারবে যে আমরা আগে যে জার্মানির বেশিরভাগ ক্যাথিড্রালগুলো দেখিয়েছি তার থেকে কিন্তু এটার যে আর্কিটেকচার সেটা কিন্তু অনেকটাই আলাদা। আর তার মেনলি কারণ হচ্ছে দুটো। একটা তো এখানের আর্কিটেকচারে রাশিয়ান ইনফ্লুয়েন্স আছে, তো সেটা এমনি গথিক ইনফ্লুয়েন্সের থেকে অনেকটাই আলাদা। আরও একটা মেন কারণ হচ্ছে টাইম লাইন। তার কারণ আমরা জার্মানিতে যে ক্যাথিড্রালগুলো দেখি সেগুলো কিন্তু বেশিরভাগই 500 বছরের থেকেও বেশি পুরনো, কিন্তু এখানের এই ক্যাথিড্রালটা কিন্তু তার তুলনায় অনেকটাই নতুন। তোমাদেরকে আগেও যেমনটা বলছিলাম, এই হেলসিঙ্কি ক্যাথিড্রালের চাতাল থেকে কিন্তু পুরো সেনেট স্কোয়ারটাকে ভীষণ সুন্দর লাগছিল। আর তার সাথে তখন সূর্যাস্তও হচ্ছিল, তাই খুব বেশি দেরি না করে হেলসিঙ্কিতে যে আরও একটা ক্যাথিড্রাল আছে সেটাও আমরা দেখতে চলে গেছিলাম। সেটা হচ্ছে এই ক্যাথিড্রালটা, যেটার নাম ছিল উসপেন্সকি ক্যাথিড্রাল। আর সেখানের চারপাশে খুব এরিয়াটাও খুব সুন্দর ছিল, একটা শিপ খুব সুন্দর রেস্টুরেন্ট করে সাজানো ছিল, তো সেইখানেও গেছিলাম, দেখতে খুব ভালো লাগছিল বলে। আর তারপরে উসপেন্সকি ক্যাথিড্রালটা আমরা এগিয়ে গেছিলাম, কারণ এটা ছিল একটু পাহাড়ের উপরে, তো সিঁড়ি করা ছিল, সেখান দিয়েই উসপেন্সকি ক্যাথিড্রালটাতে উঠে যেতে হতো। আর এই ক্যাথিড্রালের যে চাতালটা, সেখান থেকে কিন্তু হেলসিঙ্কি ক্যাথিড্রালের ভিউটা ছিল ভীষণ ভালো। আর তখন বৃষ্টিটাও একটু কমে গেছিলো বলে আমাদের এই ক্যাথিড্রালগুলো ঘুরে দেখতে সুবিধা হয়েছিল। তবে সেই দিন এই ক্যাথিড্রালটা বন্ধ ছিল, তাই জন্য এই ক্যাথিড্রালের ভিতরে আমরা কিন্তু ঢুকতে পারিনি। তবে ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু তখনও ছিল। আর তোমাদেরকে যেমনটা বললাম, সন্ধেও অলরেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যেটুকু লাইট ছিল সেটাও চলে গেছে। কিন্তু তখন কিন্তু সময় এমন কিছু বেশি হয়নি, দুপুর 3-4 হবে যখন কিন্তু রাস্তার অবস্থা এরকম হয়ে গেছিলো। আর এই টেডি বিয়ারটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল, তো তার পাশেই একবার গিয়েছিলাম। আর আমাদেরকে আগেও যেরকম দেখালাম না, এখান দিয়ে পুরোনো ট্রামগুলো চলে বলে শহরটাকে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর সেই জন্যই পুরো মার্কেটের স্কোয়ারটাকেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর এত সুন্দর লাইটিংটা ছিল যে মানে ভীষণই এনজয়েবল লাগছিল। আর তখনও ক্রিসমাস ট্রিগুলোও পর্যন্ত ওখানে ছিল। তো আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে আরও একটু শহরের মানে মেন সিটিটার মধ্যে যাচ্ছিলাম। তো ধীরে ধীরে আমরা অনেকটা এগিয়ে গিয়ে যে এখানকার যে মেন হেলসিঙ্কির যে স্টেশনটা সেখানেও পৌঁছে গেছিলাম। আর আমরা মেনলি হাঁটছিলাম যে দিকটা, সেটা হচ্ছে এখানকার যে লাইব্রেরি আছে হেলসিঙ্কির, এই লাইব্রেরিটাও খুব বিখ্যাত, তো এই লাইব্রেরির দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর তোমরা লাইব্রেরিটাকেও দেখলে বুঝতে পারবে এটা মডার্ন আর্কিটেকচারে তৈরি। তবে বেশিরভাগ এই নর্ডিক এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো কেন যে হ্যাপিয়েস্ট কান্ট্রি সেটা এখানে এসে বুঝতে পারছি। কারণ তোমরা দেখতে পাচ্ছ এত বড় একটা লাইব্রেরি, যেখানে এত ফেসিলিটি আছে এবং এত বই রয়েছে, এত কম্পিউটার দেওয়া আছে। এই সমস্ত জিনিস কিন্তু তোমরা ফ্রিতেই ইউজ করতে পারো, এগুলোর জন্য কোনো রকম মানে কস্ট বা ফি কিন্তু ওরা নেয় না। তুমি যতক্ষণ ইচ্ছা এসে এখানে বই পড়তে পারো, তোমার ইচ্ছা যতক্ষণ ইচ্ছা তুমি কম্পিউটার ইউজ করতে পারো, কোনো কিছুর জন্য কোনো
চার্জরা করে না। এমনকি তুমি কিন্তু তোমার বন্ধুর সাথে এসে এখানে যদি কোনো আলোচনা হয় সেটাও করতে পারো। ইনফ্যাক্ট সেটা গ্রুপেও পসিবল, যদি তুমি অন্যকে ডিস্টার্ব না করো। এমনকি এখানে তো অনেকে মিলে একসাথে চেস পর্যন্ত খেলছিল, এতটা স্বাধীনতা দেওয়া হয় এখানে। যে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন এই আশপাশের কিছু লোকাল মার্কেট দেখে আবার খেতে চলে যাবো, কারণ তারপর আবার বাসে ওঠার মানে সময় হয়ে যাবে। যেহেতু অনেকটা রাতেই আমাদের বাস ছিল, তাই আমাদের হাতে ছিল অনেকটাই সময়, তাই জন্য আমরা ওখানকার যে লোকাল স্ট্রিট মার্কেটগুলো সেগুলোও ঘুরে ঘুরে দেখছিলাম। আর সেখানে এই শীতের জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। আর তোমাদের দেখাই, এখানে টুপিগুলো কিন্তু এইভাবে ডিজাইন করা হয় যাতে এই এক্সট্রিম হার্শ ওয়েদার মানে এক্সট্রিম ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আর তার সাথে তো সেখানেও নানান খাবার দাবার মানে ক্যান্ডিজের দোকান ছিল, সেগুলোই সব ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখন তোমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, যে ম্যাজিক্যাল উইন্ডোটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই উইন্ডোটাকে হেলসিঙ্কিতে ফেয়ারি টেল উইন্ডো বলা হয়। আর প্রতি বছর ক্রিসমাসের সময় এটাকে অপূর্বভাবে ডিজাইন করা হয় এবং বহু মানুষের পরিশ্রমে কিন্তু এই উইন্ডোটা ডিজাইন করা হয়। মানে এই ইউরোপে ক্রিসমাস যে স্টোরিগুলো হয় সেরকম 200 থেকেও বেশি স্টোরি থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানের যে ক্যারেক্টার এবং এখানের যে পুরো সিনারিটা সেটাকে তৈরি করা হয়। আর এটা জাস্ট দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর সেটাকে কেন্দ্র করে বাচ্চাদের ভিড়ও জমেছিল অনেক। আর এই উইন্ডোটা দেখার পর আমরা আলটিমেটলি চলে এসেছিলাম সাবওয়েতে আমাদের রাতের ডিনার সারতে। আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ আর একটু পটেটো ফ্রাইস, আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে সেই দিনের মতো রাতের ডিনার আমরা সেরে নিয়েছিলাম হেলসিঙ্কিতে। আজকের মতো তো আমাদের হেলসিঙ্কির ঘোরা পুরোপুরি শেষ। এবার আমরা মানে ঘোরা একটু আগেই শেষ হয়ে গেছিল টু বি অনেস্ট, কারণ এখানে তো মানে এমনিতেই দিনটাও খুব কম থাকে। হ্যাঁ, দিনটাও কম থাকে, খুব তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায়, আর তারপর প্রচন্ড জোরে বৃষ্টি। সেগুলো এখানে, বাকিগুলো অনেক দূরে। অনেক দূরে। আর সেগুলো তো মেইনলি শুধু মিউজিয়ামই, মানে এত মিউজিয়াম দেখতে যাওয়ার আমাদের খুব একটা ইন্টারেস্ট থাকে না টু বি অনেস্ট। তো এনিহাও এখানটা বেশ ভালোই ঘোরালো। যে যে জায়গাগুলো দেখলাম প্রত্যেকটাই ভীষণ সুন্দর, আশা করি তোমাদেরও সেরকমই মনে হয়েছে। তো এখন আমরা রাত্রে আবার বাস ধরবো, কাল সকালে চলে যাব ওউলু। এবার আমরা সরাসরি লাপল্যান্ডে চলে যাচ্ছি, তো আরো বেশি বড় বাস এগুলো এক্সপেক্ট করছি। রাত 9টার সময় আমাদের বাসের মিটিং টাইম, অলরেডি 8:30 বেজে গেছে, তো আমরা বেরিয়েছি, মানে অলরেডি বেরিয়ে পড়েছি, পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। চলো, খুব শিগগিরই দেখা হবে নতুন ব্লগে, এবং সেটাও ওউলুতে, ফিনল্যান্ডের নেক্সট ওউলু কেমি বা যে কোনো ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের একদম ডিরেক্ট। তো হ্যাঁ, চলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। টাটা।